যে কোনো জাতিগোষ্ঠীর কাছে তার মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ তা বোধহয় আর আলোচনার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যের নৃগোষ্ঠীদের একাংশ আজও তাদের মাতৃভাষার লিপি নিয়ে বঞ্চনার শিকার। মাত্র কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটি অনুষ্ঠানে বলেছেন, আমাদের এক এক সময় নিজেদের অপরাধী মনে হয় যে আমরা ত্রিপুরাতে বসবাস করি কিন্তু ঠিকভাবে ককবরক বলতে পারি না। তাই এখন প্রত্যেক ত্রিপুরাবাসীর ককবরক ভাষার কদর, গুরুত্ব, ব্যবহার ও প্রচলন সম্পর্কে ভাববার সময় এসে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ভাষার লিপি আজও সরকারি স্বীকৃতি পেল না, যে ভাষা শিখতে গিয়ে নৃগোষ্ঠীরা নিজেরাই বিভ্রান্ত হচ্ছেন, অন্যরা সেই ভাষা সহজভাবে শিখবে কি করে? নির্দিষ্ট লিপি না থাকলে সেই ভাষা কি সঠিকভাবে শিখে উচ্চারণ করতে পারবে সবাই? সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাবার প্রায় ৪৫ বছর পরও ককবরক ব্যবহার কতখানি সর্বস্তরের সর্বক্ষেত্রে নিশ্চিত হয়েছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সত্যিকারের অর্থে সরকারি ভাষা হিসেবে কতটুকু গুরুত্ব পাচ্ছে ককবরক, সেটা নিয়ে আলোচনা যেমন জরুরি, ঠিক তেমনি ককবরক ভাষার লিপি নির্ধারণ নিয়ে কেন এত তালবাহানা সেটা বোঝা প্রয়োজন। তাই সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে বিশেষ টকশো। আজ ১৪তম পর্ব। আর আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক ডক্টর অলোক দেববর্মা এবং বিশিষ্ট কবি কুমুদ দেববর্মা। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর অলোক, প্রথমে আপনার কাছে আসি। একই প্রশ্ন যা আমি সবাইকে করার চেষ্টা করছি এবং সবার থেকে জানার চেষ্টা করছি, যে রাজ্যের একটি প্রাচীন ভাষা ককবরক, এই ককবরক ভাষার লিপি নিয়ে এত বিতর্ক কেন, এবং কেন আজও ককবরক ভাষা সরকারি লিপির সরকারি স্বীকৃতি পেল না? প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি যেটা বলছি যে অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে এই মহতে এটা পর্ব শুরু করার জন্য। আর 14তম পর্বে আজকে আমি অংশীদার, আমার সাথে আছেন আরেকজন। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, যে ছোট্ট কথা জাস্ট, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আচ্ছা, কর্মটা হচ্ছে আজকে যে বসলাম এখানে, এটা জাস্ট কর্ম করা। ফলটা যেহেতু আমাদের হাতে নেই, তাহলে কি করে বলি যে কেন কি হয়েছে? জাস্ট কর্ম করার অধিকারটাই আছে, ওটাই করে যাচ্ছি। ওকে, ডক্টর দেববর্মা, আসবো আপনার কাছে আবার। আপনি কর্ম করে যাচ্ছেন বলেছেন, অবশ্যই বহু বছর ধরে এই কর্মই হয়তো অনেকেই করছেন, কিন্তু সেখানে পরে আসবো যে কারা কারা বিভিন্ন সেগমেন্টের যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা নৃগোষ্ঠীদের মধ্যে, যাদের মাতৃভাষা ককবরক, ওনাদের ভূমিকা কতটুকু সদার্থক ছিল সেটাও জানার চেষ্টা করব। কিন্তু তার আগে কুমুদবাবু, আপনার কাছে আসি একই প্রশ্ন নিয়ে। কেন আজও লিপি বঞ্চনা, ককবরক ভাষা লিপি আজও কেন সরকারিভাবে নির্ধারণ করা গেল না? দেবেন্দা, ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই নিউজ ভ্যানগার্ডের এই শোটা যারা দেখছেন, রাজ্যের সকল ককবরক ভাষাকে যারা তার বিকাশ এবং তার আরো উন্নতি সাধনের জন্য যারা নিরলস প্রয়াস করে যাচ্ছেন, সেই সব নাগরিকদের এবং রাজ্যের সকল অংশের মানুষকে আমি আমার পক্ষ থেকে এই শুভ সন্ধ্যায় নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে নিয়ে মোটামুটি 14টা পর্ব আমরা আপনাদের এই নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে করছি, আপনারা করছেন। এমন একটা বিষয় নিয়ে আপনারা এই সময়ের মধ্যে দারুণভাবে, এর পূর্বেও 13টা পর্বে
যারা যারা আলোচনায় গ্রহণ করেছেন তারা দারুণভাবে আলোচনা করে গেছেন। এই ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডকে আবারও আমি অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, ককবরক ভাষার লিপি এটা দীর্ঘ বছর এই লিপি বিতর্ক নিয়ে আমরা যারা আমাদের রাজ্যে ককবরক ভাষা নিয়ে পড়াশোনা করেন, লেখাপড়া করেন বা ককবরক ভাষার প্রসারের জন্য যারা কাজ করে যাচ্ছেন, এই লিপি বিতর্কের অবসান হোক এটাই চায়। আপনার এই প্রশ্নের মধ্যে একটা বিষয় আমি একটা দীপেন্দাকে স্পষ্ট করতে চাইব। ককবরক ভাষা আসলে লিপিহীন নয়। বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই ককবরক যারা ভাষাভাষী, পাঠক সমাজ, যারা লেখক গোষ্ঠী, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক তারা লিখে আসছেন। কিন্তু একটা ভাষার দুটো লিপি কেন হবে এই নিয়ে মানুষ এখন প্রশ্ন করছে। অনেকে এও বলছে যে ককবরক ভাষার কি নির্দিষ্ট কোনো লিপি হবে না? নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। আমি এই লিপির বিষয়ে গভীরভাবে আলোচনা করার আগে রবীন্দ্রনাথের একটা উক্তি আমি দর্শক বৃন্দদের কাছে তুলতে চাইব। আমাদের মধ্যে যাহা কিছু অমর এবং আমাদিগকে যাহা কিছু অমর করিবে, সেই সকল মহাশক্তিকে ধারণ করিবার, পোষণ করিবার, প্রকাশ করিবার এবং সর্বত্র প্রচার করিবার একমাত্র উপায় যে মাতৃভাষা। ককবরক ভাষায় কথা বলেন প্রায়, আমি যদি এখন আনুমানিক একটা হিসাব আমরা ধরে নিই, 1.6 মিলিয়ন ককবরক ভাষায় কথা বলেন সারা পৃথিবী জুড়ে। ককবরক শুধু ত্রিপুরার যারা ককবরক ভাষা বসুগোষ্ঠী তাদের জন্য না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও ককবরক ভাষায় কথা বলেন এবং সেখানে আমি যতটুকু জানি সেখানেও কিন্তু প্রাইমারি লেভেলগুলোতে ককবরক ভাষাতেই এখন পড়াশোনা হচ্ছে। দুর্ভাগ্যবশত আমার বাংলাদেশে কখনো যাওয়া পড়েনি, শুনেছি অনেকের কাছ থেকে। সেখানে রোমান স্ক্রিপ্টেই ককবরককে প্রাইমারি লেভেল পর্যন্ত নাকি পড়ানো হচ্ছে, যতটুকু আমি শুনেছি। আমি যেহেতু সেখানে যাইনি, আমার কাছে সেই তথ্যটা কতটুকু ক্লিয়ার আমি বলতে পারছি না। এখানে লিপি বিতর্কের কথা বলতে গেলে সময়ে সময়ে বিভিন্ন ভাষা কমিশনের কথা আমরা জেনেছি, আমাদের রাজ্যেও হয়েছে। আমরা পবিত্র সরকার কমিশনের কথা জানি, আমরা 2004 সালে গঠিত হয়েছিল এবং তার রিপোর্ট আমরা 2005-এ পেয়েছি। সেই রিপোর্টে আমরা দেখেছি প্রায় 70% যারা সেখানে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু রোমানদের পক্ষে তারা কথা বলেছিল। আচ্ছা, সর্বাঙ্গীনভাবে সেখানে প্রায় 16 লক্ষ মানুষের কাছে তারা সেই সাক্ষাৎকারটা নিতে পারেনি বা ইন্টারভিউটা নিতে পারেনি, কিন্তু যতটুকু তারা নিয়েছে সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট 70% যারা রোমান্টের পক্ষে দিয়েছেন, অধিকাংশ তারা রোমান্টের পক্ষে দিয়েছেন। আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু বিগত দিনগুলোতে আমরা কয়েকদিন যাবত, কিছু বছর যাবত, 4, 5 বা 6 বছর যাবত আমরা শুনতে পাচ্ছি রোমান এবং বাংলা না, দেবনাগরীতে হবে ককবরক ভাষার লিপি। এটা আরেকটা অংশ। দুটো লিপি নিয়ে আমাদের বিতর্কের অবসান হয়নি, আরেকটা লিপির আবির্ভাব হয়ে গেল। আদৌ দেবনাগরীতে কেউ লিখছে কিনা আমি জানি না, যতটুকু আমি জানি। তো আমি মনে করি ভাষা এমন একটা
ইমোশন অ্যাটাক, মানে ইমোশন টাচ করে মানুষকে, নিজের মাতৃভাষাগুলো, সেই ভাষাকে নিয়ে যখন চর্চা হয় যে আমার ভাষার কেন লিপি এখনো নির্ধারণ হয় নাই, তখন স্বাভাবিকভাবে আমিও ককবরক ভাষী হিসেবে তার মধ্যে গিয়ে পড়ি। তখন খোঁজার চেষ্টা করি, আমি একটু ক্লিয়ার করব আসলে কেন হচ্ছে না এর অবসান। এডিসিতে ল্যাঙ্গুয়েজ উইং একটা আছে, সেই লিপি অবসানের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার নানান মনীষীদের কাছ থেকে যারা ভাষা নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, প্রায় 18টি লিপি তারা জমা করেছিল সেখানে। আচ্ছা, শেষ পর্যন্ত সেই লিপি, কোন লিপিকেই মানে সেখানে গ্রহণ করা হয়নি এবং সেটা ইমপ্লিমেন্টও করা হয়নি। ওকে, হ্যাঁ, আমি নিজেও চাইব একজন ককবরক ভাষী হিসেবে নিকট ভবিষ্যতে, নিকট দূরত্বে, নিকট সময়ের মধ্যেই যে লিপি বিতর্ক, সেই বিতর্কে অবসান হয়ে ককবরক ভাষার যে গতি, তার উন্নতির যে গতি, সেটা গতিশীলতা পাক, এ আশায় আমি রাখবো। একদম, সেটা সবাই নিশ্চয়ই এই মুহূর্তে সবাই চাইছে। এবং শুধু নৃগোষ্ঠী অংশের মানুষ নয়, যারা এই রাজ্যের নাগরিক যারা, ওনারা সবাই চাইছেন যে এই সমস্যার একটা সমাধান পথ বেরিয়ে আসুক। কিন্তু যেটা বলছিলাম যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে না, অন্তরায় কি হচ্ছে, সেসব বিষয়ে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। তার জন্যই আমাদের এই সিরিজ টক শো। এবং আমরা প্রতিদিন বিভিন্ন টক শোগুলোতে আপনাদের দেখাচ্ছি যে আমাদের মতো করে আমরা যে সার্ভে করছি, সেই সার্ভেতে আমরা মতামত জানার চেষ্টা করছি নৃগোষ্ঠী অংশের মানুষদের, যে ওনারা কিভাবে চাইছেন ককবরক ভাষার লিপিকে। তো চলুন আজ দেখে নিই আমরা যে আজ কত % মানুষ কি চেয়েছেন, কেন প্রতিদিন এটার একটু হেরফের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা দেখতে পাচ্ছি 84.86% মানুষ রোমান চাইছেন, বাংলায় চাইছেন 0.20%, দেবনাগরী চাইছেন 0.94% এবং কোন রকম মন্তব্য করেননি 13.89%। তো এই হচ্ছে আজকের যে সার্ভে রিপোর্ট আমাদের। এবং দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের প্রথম 13টি পর্ব দেখেননি বা 13টি এপিসোড দেখেননি, আপনারা নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে সেই এপিসোডগুলো অবশ্যই দেখতে পারেন। আর হ্যাঁ, আপনার মতামত আজকের অনুষ্ঠান সম্পর্কে বা ককবরক হরফ কোন ভাষা কোন হরফে লিখতে চাইছেন, তার মতামত যদি আপনি দিতে চান, তাহলে আজকের এই অনুষ্ঠানের ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন। শুধু ককবরক ভাষার উন্নয়নে কি করা উচিত তা আমাদের এই মুহূর্তে সবার যেহেতু জানা প্রয়োজন, তাই শুধু ককবরক বলা মানুষরাই নয়, রাজ্যের সকল অংশের মানুষ যারা রাজ্যবাসী, আপনারা সবাই কিন্তু আমাদের এই ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। এই বিষয়ে আপনি কি মনে করছেন তা অবশ্যই জানাবেন। ডক্টর দেববর্মা, ডক্টর অলোক দেববর্মা, আপনার কাছে আবার একটু যদি আসি, এই যে লিপিকে নিয়ে যে এই ধরনের বঞ্চনা বা লিপিটা যে সরকারি স্বীকৃতি পেল না, যেটা কুমুদবাবু বলছিলেন যে বাংলা এবং রোমান দুটো হরফেই বহু বছর ধরে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এটা প্রচলিত কিভাবে হয়ে গেছে সেটা সবাই আমরা জেনে গেছি, যে রাজন্য আমল থেকে ককবরক ছিল, তারপর সেখানে রোমানও অনেক আগে থেকেই রোমান হরফেও লিখছিলেন অনেকেই। এখন কথা হচ্ছে, আপনারা কি দেখেছেন আপনাদের মধ্যে যারা গুণী ব্যক্তিত্বরা ছিলেন, বিভিন্ন সেগমেন্টের যারা ছিলেন, বিশেষ করে আমি আসবো লেখক গোষ্ঠী বা সাহিত্যিক যারা, ওনারা কি ধরনের প্রচেষ্টা করেছেন, ছাত্রছাত্রীরা কি ধরনের প্রচেষ্টা করেছেন, এবং রাজনৈতিক নেতৃত্বরা তাদের ভূমিকা কতটুকু সদার্থক ছিল বলে মনে হয় এই সমস্যার সমাধান থেকে উতরে যাওয়ার জন্য? সমস্যা সমাধানের কথা যেটা বলছেন, এটা অ্যাকচুয়ালি খুব ছোট করে বলতে গেলে বলতে হয় যে আমরা যদি সমাধানের অঙ্গ না হই, তাহলে আমরাই সমস্যার কারণ। আচ্ছা, আমার মেইন কথা এটাই। তো এটা যদি সমস্যাই হয়, তাহলে সমাধানটা খুঁজতে হবে। সমাধান খুঁজতে গিয়ে কার কি হলো, মানে অতীতের ব্যাপারগুলো আলোচনা না করে, আমার মনে হয়
13টা পর্বে এত আলোচনা হয়ে গেছে, সব শুনেছি। একদম। তো একই কথা না বলে সেটাই বলছি যে অতীতের যেটা ভুলভ্রান্তি যেটাই হোক, তো এই বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা ভালো ককবরকের জন্য, আমার মাতৃভাষার জন্য। তো সেটাই আমরা চাইছি, সেটাই। সুতরাং এখানে দোষ কার হলো, কার কি গুণ হলো, কে কি চাইলো না, সেটা তো তার অপেক্ষা রাখে না। কারণ আপনি বলেছেন যে 84%-এর উপরে চাইছে এই হরফে লেখা হোক। সেই জন্যই বলছি যে আমরা যদি সমাধান অঙ্গ না হই তাহলে আমরাই সমস্যার কারণ, এবং ওইখানেই দাঁড়িয়ে আছে এটা। ওকে, কুমুদবাবু, একই জায়গায় আপনার কাছে আসার চেষ্টা করব যে আমরা আসলে, এবং ঠিকই বলেছেন ডক্টর দেববর্মা, যে আমরা অনেকগুলো এপিসোডে কিন্তু এই আলোচনা করেছি যে কোথায় সমস্যা ছিল, কিন্তু আজও কি সমস্যা আছে, আজও কেন নির্ধারণ করা যাচ্ছে না, এক। আর এই বর্তমানে লিপির মানে এই সমস্যা মেটাতে গিয়ে নৃগোষ্ঠীর সবাই কি একমত হতে পারছেন? মানে সব অংশের মানুষ, লেখক সাহিত্যিক বলুন, রাজনীতিবিদরা বলুন, ছাত্র সমাজ বলুন, সবাই কি এক হতে পারছেন? আপনি একটু আগে রিপোর্টটা করলেন 84% রোমানের পক্ষে এখনো মানুষ কথা বলছে। আমি যতটুকু জানি, পবিত্র সরকার কমিশনের যে রিপোর্টে তিনি একটা সাজেশন করেছিলেন যে ককবরক ভাষাভাষী গোষ্ঠীর যে স্ক্রিপ্ট, ককবরক ভাষার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা বাংলাতে হবে না ইংরেজিতে বা রোমানে না দেবনাগরীতে। তখন তো দেবনাগরীর তো কোনো প্রসঙ্গে আছে, তখন সেই ভাষায় যারা কথা বলেন তারাই ঠিক করবে। তার মানে তিনি আকারে ইঙ্গিতে কিন্তু পরিষ্কার বলে দিয়ে গেছেন যে যারা পাঠক সমাজ, ককবরক ভাষায় যারা কথা বলেন, যারা লেখালেখি করেন, কবি গোষ্ঠী, যারা গবেষক, যারা প্রাবন্ধিক, যারা ঔপন্যাসিক, এটা তাদের অধিকার, তাদের অধিকার। ভাষা তার নিজের অধিকার। আচ্ছা, হ্যাঁ। তো এখানে আপনি কিছুক্ষণ আগে একটা উক্তি উদ্ধৃত করেছিলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা, উনি, আমি অবশ্য এই উক্তিটা দেখিনি, আপনি আজকে যেহেতু এই উক্তিটা উত্থাপিত করেছেন তাই বলছি, আমরা ঠিকভাবে ককবরক বলতে পারিনি এখনো। এই যে কথাটা উনি যেহেতু বলেছেন, আমি বলবো এই কথাটা উনি যদি বলে থাকেন তার দারুণভাবে ককবরক ভাষাকে সমর্থন করার জন্যই তিনি এই কথাটা বলেছেন। কিন্তু বাস্তবিক দিক থেকে আদৌ কি বর্তমান প্রশাসন ককবরক ভাষার উন্নতি কল্পে তার পরিকল্পনাগুলো নিচ্ছে? এখানে আমি একটু তথ্য তুলে ধরছি আপনার সামনে, কেন আমি এই কথাগুলো বলছি। 1979 জানুয়ারি ককবরক ভাষা যখন সরকারি স্বীকৃতি লাভ করে, তারপর থেকে ককবরক ভাষার যে উন্নতিকল্পে ধীরে ধীরে তার উন্নতি সাধন, তার কাজগুলো আমরা হতে দেখেছি। ধীরে ধীরে কলেজের স্তরে, তারপর পোস্ট গ্রাজুয়েট স্তরে 2015 সালে সেটা চালু হয়। এমনকি 2018-তে ককবরকে পিএইচডি করার জন্য, এখন পিএইচডি করছে 3 জন ইউনিভার্সিটিতে। এই সময়ের মধ্যে আমি যে বিষয়টা আপনার সামনে তুলে ধরতে চাইছি, 2017-তে লাস্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন ছিল, তখন প্রায় 22টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু 2018-তে সরকারের পতন ঘটে, তো তাদের পক্ষে সেই কাজটা করা আর হয়ে ওঠেনি। কিন্তু এই কাজটা করতেই 2017 থেকে 18-র পরে 2022-এ গিয়ে কলেজে প্রায় 18 জন নিয়োগ হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখন আমি যতদূর জানি, ত্রিপুরার প্রায় 23টি কলেজ, 22টা গভর্নমেন্ট কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ, এবং একটা হচ্ছে হলি ক্রস কলেজ নিউলি, যেখানে ককবরক ভাষা সেখানে পড়ানো হচ্ছে। আচ্ছা, তো সেই বিচারে ককবরক যেহেতু কলেজে পড়াশোনা করছে, আমি যতটুকু জানি কয়েক হাজার আমাদের স্টুডেন্ট ককবরকে পড়ছে। যেমন ধরুন 2021-22-এ
প্রায় ৯,১৪৭ জন স্টুডেন্ট ককবরক ভাষায় তারা পড়াশোনা করছে। 2021-22 আমি তথ্যটা আপনার সামনে তুলে ধরছি। আচ্ছা, এটা ৯,১৪৭ জন মানে কলেজ স্তরে, কলেজ স্তরের কথা বলছি আপনাকে। এটা 22টা ডিগ্রি কলেজ, তার সাথে যুক্ত হবে এখন হলি ক্রস কলেজ, নিচে যাবে এখন 106 খানিক তো হবেই, তো আমি ধরে নিলাম 9,000 অ্যাপ্রক্সিমেট। 22টি ডিগ্রি কলেজে মিনিমাম করে হলেও 22 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন। আমি যদি স্টুডেন্ট স্ট্রেংথ 1:2 ইউজিসি গাইডলাইন অনুসারে যদি বলি 1:30, 30 জন ছাত্রের মধ্যে একজন টিচার লাগবে। কিন্তু ৯,১৪৭ জনকে আপনি যদি ডিভাইড করেন, সেখানে কি ককবরকে যা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে তা কি মানে প্রয়োজন মতো হয়েছে? আমি তো মনে করি না এটা হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? 2017-তে বামফ্রন্ট সরকার থাকতে যে 22টা পোস্ট ক্রিয়েশন করেছিল, সেটা পুনরায় তারা সেটাকে আবার পোস্ট নোটিফিকেশন করেছে। 2022-এ নিয়োগও হয়েছে, মাঝখানে 4 বছর গ্যাপ হয়েছে। নতুন করে নিয়োগ করার জন্য কি আমাদের কোনো উদ্যোগ থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা অনুরোধ থাকবে যে স্টুডেন্ট স্ট্রেংথ এতটুকুই আছে, ককবরকে পড়াশোনা করার জন্য এতটুকুই আগ্রহ প্রকাশ করছে, কিন্তু সেখানে পড়ানোর জন্য যা যা দরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটিতে প্রফেসর হবে, কিন্তু তা নিয়োগ হচ্ছে না। আমি আরেকটা কথা বলছি, ইউনিভার্সিটির কথা আমি আপনাকে তুলে ধরছি। ইউনিভার্সিটিতে এখন পোস্ট গ্রাজুয়েট করছে, পোস্ট গ্রাজুয়েটে 65 স্টুডেন্টস, আচ্ছা 65 জন। সেখানে পড়ানোর জন্য মাত্র 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইউজিসি গাইডলাইন অনুসারে 1:2:4 একজন প্রফেসর, 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর, 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকার কথা। তার মানে একটা ডিপার্টমেন্টে মিনিমাম 7 স্টাফ টিচার স্ট্রেংথ থাকা দরকার। সেখানে মাত্র 2 জনকে নিয়ে চালানো হচ্ছে। 2015-তে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট থাকতে সেখানে ককবরক বিষয়কে পোস্ট গ্রাজুয়েটে যুক্ত করা হয়েছিল। তারপর থেকে এ তো প্রায় আজকে 7 বছর হতে চললো, 8 বছর হয়ে গেল, এর মধ্যে আর নিয়োগ হয় নাই। আমি যতটুকু জানি ইউনিভার্সিটি যে 2 জন এখন নিয়োগকৃত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, স্যারেরা ইউজিসি 9 প্ল্যান 1997 to 2002 প্রথম যিনি ছিলেন, আমি এখানে নামটা উল্লেখ করছি না, ওই ম্যাডামের, আমার শ্রদ্ধেয় ম্যাডাম, উনি ককবরক ডিপ্লোমার এখন হেড, উনি করছেন ডিপার্টমেন্টালি, তারা দুজনেই এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন। উনি ইউজিসি 9 প্ল্যানের পোস্ট ক্রিয়েশন ছিল 1997 থেকে 2002 এর পোস্ট ক্রিয়েশন। তারপর থেকে 2002-2007 ইউজিসি 10 প্ল্যান যে পোস্টটা ক্রিয়েশন করা হয়েছে, সেখানে আরো একজন নিয়োগ করা হয়েছে। তারপর ইউজিসির তরফ থেকেও সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু, সেখানে আর নিয়োগের কোনো নামগণ্য নেই। কেন এরকমটা হচ্ছে? একটা ভাষা যদি ডেভেলপমেন্ট করতে যান, ডেভেলপমেন্টের আমরা কথা বলি, সেই ভাষাকে যদি আমরা পাঠ্যক্রমে সংযুক্ত করি, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাই, পিএইচডি কোর্স পর্যন্ত আমরা যদি নিয়ে যাই, সেখানে যতটুকু স্টুডেন্ট স্ট্রেংথ ততটুকু কেন আমরা তাদের সেখানে স্টাফ, আমরা একাডেমিক স্টাফ আমরা দেব না? সেটাও তো বড় প্রশ্ন হয়ে আপনার প্রশ্ন যেটা আছে যে অবশ্যই আমরা যখন ককবরক লিপি নিয়ে কথা বলছি, দর্শক বন্ধুরা, ককবরক লিপি এবং ককবরক লিপি কার জন্য? যাদের মাতৃভাষা ককবরক, যারা ককবরক ভাষাটা পড়বেন তাদের জন্যই ককবরক ভাষার লিপি। এবং লিপি নিয়ে বিভ্রান্তি কেন? বাংলা না দেবনাগরী না রোমান কোনটা হবে সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে লিপিটা নির্ধারণ হোক, যাতে ছাত্রছাত্রীরা একটা নির্দিষ্ট লিপি নিয়ে পড়াশোনা করতে পারে, ককবরক ভাষাটা, এবং পরীক্ষার হলে গিয়ে যেই লিপিতে সে অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে সেই লিপিতেই যেন প্রশ্নপত্রটা তার হাতে আসে। এমনটা যেন না হয় যে সে জানে রোমান হরফে লিখতে, তার হাতে প্রশ্ন চলে এলো বাংলা লিপিতে বা অন্য কোনো লিপিতে। আমাদের কিন্তু বক্তব্য সেখানেই, এবং সেটাই আমরা জানার চেষ্টা করছি যে কেন এখনো হয়নি এবং কিভাবে হতে পারে, কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে। দর্শক বন্ধুরা, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে কোনো জাতিগোষ্ঠী কখনোই আপোষ করে না, কিন্তু ককবরক ভাষা যারা বলেন তারা ৪৫ বছর ধরে এই বঞ্চনা সহ্য করে আসছেন। তাদের ভাষার লিপি নিয়ে যখন এত বিভ্রান্তি, তখন প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসে, যাদের মাতৃভাষা তারা কি করছেন লিপি বঞ্চনা থেকে মুক্তি পেতে। এখন সেটাই কিন্তু জানার চেষ্টা করছি। আপনি ডক্টর দেববর্মা, আপনি বলছিলেন যে পুরোনো দিনে আমরা যাচ্ছি না, আমরা পুরোনো কেন কি হয়েছে সেটা, কে কি করেছে সেটা নিয়ে যাচ্ছি না, কিন্তু তাহলে আগামী দিনে কি করা যায়, কি হবে, কিভাবে
এই লিপি বঞ্চনা থেকে মুক্তি পাবে সহজ সরল নৃগোষ্ঠীর মানুষেরা? কিভাবে পাবে, কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? আমি প্রথমে যেটা বললাম যে ওই কর্মের ফলে যে কথাটা বলেছি, কিভাবে অ্যাকচুয়ালি লিপি তো নির্ধারণ হয়ে গেছে কোনটা চাইছে। আমি এখানে একটু অ্যাড করব যে আমরা কয়েকজন মানুষ মিলে একটা সমাজ গঠন করি, সেই সমাজের মানুষের যা আচরণ সেটা হচ্ছে সংস্কৃতি সেই সমাজের। তাহলে সেখানে কোনো সংস্কৃতি একটু খারাপ থাকবে, কোনো সংস্কৃতি একটু ভালো থাকবে। আমি যদি সংস্কৃতির কথা এটাই বলি যে এটা যদি অফিসের সাথে তুলনা করি, কোন অফিস দেখবেন যে 10টার সময় গেলে পরেই সব স্টাফকে পেয়ে যাচ্ছেন, কোনো জায়গায় আপনি 11টার সময় গেলেও হয়তো পাচ্ছেন না। এখন মুদ্রা কথা হচ্ছে একটা অফিস, সেই অফিসে একটা অ্যাসোসিয়েশন থাকে সেই অফিসটাকে বা ডিপার্টমেন্টটাকে চালানোর জন্য। ওইখানে কিন্তু আরেক অফিস থেকে বা আরেক ডিপার্টমেন্ট থেকে এসে কিন্তু কিছু বলে না যে তুমি এটা করো, তাদের কোনো নির্দেশ নেই। এক অফিস আরেক অফিসের কাছ থেকে হেল্প নিতে পারে, জানতে পারে এটা কি হচ্ছে। তা আমার কথা এখানেই যে সেই অফিসের ডেভেলপমেন্টের ব্যাপারটা সেই অফিসের লোকেরই নেওয়া উচিত। এই কারণেই সে কথাটা বললাম আমি, ককবরকবাসীদের এটা আমাদের অধিকার। আমরা অন্যান্যদের সাহায্য চাইতে পারি যে কি এটা সাহায্য মিন্স এটাই যে এই সমস্যা হচ্ছে, এটা হলে কি হতে পারে বা এগুলো জানতে পারি, কিন্তু সমাধানটা কিন্তু আমাদেরই করতে হবে। আমাদের সমাজের যেটা ককবরকবাসী যে সমাজ, সেই সমাজের লোকই হতে হবে। কারণ এক একটা সমাজে মনে করেন বাঙালি যে সমাজটা, সেখানে একটা রবীন্দ্রনাথ জন্ম হয়েছেন, নেতাজি সুভাষ জন্ম করেছেন ওখানে, তারপর আপনার বিদ্যাসাগর, ওইভাবে তাদের দিক নিদর্শন করা সমাজটাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ককবরকবাসীরা যারা আছেন, আমাদের যারা দিক নিদর্শন করবেন এখানে, তাদেরই উচিত যে এটা এগিয়ে আসা এবং তাদেরকে মান্যতা দেওয়া উচিত আমি মনে করি। ওকে, গুণী ব্যক্তিত্বরা যারা অবশ্যই রয়েছেন আপনাদের মধ্যে, যারা ককবরক ভাষা, যাদের মাতৃভাষা, যারা ককবরক ভাষা নিয়ে কাজ করেছেন, ওনারা ওনাদের মতো করে চেষ্টা করেছেন বা সেই রকম দাবি তুলেছেন, অনুরোধ করেছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরও ককবরক ভাষা তার সরকারি স্বীকৃত লিপি পায়নি, সেটাই আজকের বাস্তব। কৌমবাবু, আপনি অনেক কিছু বললেন যে এই মুহূর্তে এই নিয়োগগুলো হচ্ছে না, বিশেষ করে কলেজ স্তরে, ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য। আমরা আর সেই সমস্যায় যাচ্ছি না। গতকালের এপিসোডেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে ছাত্রছাত্রীরা বা ছাত্র সমাজ লিপি না থাকার ফলে বা নির্দিষ্ট লিপি না হওয়ার ফলে কি ধরনের বঞ্চনার শিকার হচ্ছে, কিভাবে বিভ্রান্ত হচ্ছে। এখন কথা হচ্ছে যে লিপিটা নির্ধারণ করা বা এই যে দুটো কমিশন যে আপনাদের রোমানের পক্ষে একটা ইঙ্গিত দিয়ে গেছে, তার জন্যে বর্তমানে আপনাদের কি ভূমিকা নিচ্ছেন আপনারা? বর্তমান সরকারের সাথে আপনাদের সরাসরি কোনো কথা হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে কি হয়েছে, কি আলোচনা হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ দিবেন না। আমি একটু আগে যে বিষয়টা বললাম যে কেন এরকমটা নিয়োগ হচ্ছে না ইউনিভার্সিটি বা কলেজগুলোতে, আমি এই জন্যই এই বিষয়টা আমি উল্লেখ করেছি এখানে। লিপি আমি প্রথমে বলেছিলাম, অলরেডি ককবরক ভাষার লিপি যারা বাংলা ভালোবাসেন তারা বাংলাতে লিখেন, যারা বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা বাংলাতে লিখেন, যারা রোমানে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা রোমানে লিখেন। আচ্ছা, ককবরক ভাষার উন্নতি কিন্তু 1979 পর থেকে ধীরগতি হলেও তা কিন্তু থেমে নেই এবং থামবেও না। আচ্ছা, ভাষা তার সময়ের গতিতে, তার চলমান গতিতে তা চলবে।
কখনো ধীরলয়ে চলবে, কখনো দ্রুতলয়ে চলবে। কিন্তু আমি এই কারণেই কিছুক্ষণ আগে এই বিষয়টা আমি উত্থাপন করলাম, বিগত 5-6 বছরে বড় ভাষার উন্নয়নের প্রকল্পে যেরকম ভাবে উদ্যোগ নেওয়ার দরকার ছিল তা কোনোভাবে আমরা চোখে পড়ছি না। আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি কিছুক্ষণ আগে, যেটা আমি যখন রিপোর্টটা করছিলাম, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, সেখানে 2017 সালে 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি হয়েছিল। আচ্ছা, কোন একটা টেকনিক্যাল কারণে সেটা তখন আর নিয়োগ হয়নি। 2018-তে সরকারের পরিবর্তন হলো। বর্তমান যে প্রশাসন, বিজেপি আইপিএফটি প্রশাসন, 18 থেকে 23 পর্যন্ত তাদের প্রথম মেয়াদও পূর্ণ হলো, দ্বিতীয় মেয়াদে এখন প্রায় 7 বছর 8 বছর চলছে। আমি জানি না মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, যেটা বামফ্রন্ট তখন করে দিয়েছিল এমবিবি কলেজের সামনে, 4 জন নিয়োগের জন্য তখন সেই নোটিফিকেশন হয়েছিল, প্রায় হবারই কথা। বিগত প্রায় 6 বছরে সেটা কেন হচ্ছে না? আমি এই বিষয়টা আমি দর্শক মহলের কাছেও রাখছি, এবং প্রশাসনের তরফ থেকেও যারা এটা দেখছেন, বিশেষ করে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে আমি এই বিষয়ে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং মাননীয় চিফ মিনিস্টারকেও এই বিষয়ে নজর দেওয়ার আমি কথা বলছি। অকবরক ভাষা মূলত এখন দুটো লিপিতেই তার চলমান গতিতে চলছে। রোমানে লিখছেন কেউ কেউ, বাংলায়। আমি একটা ঘটনার কথা বলি, এবং আমার সেই ঘটনাটা আমার সঙ্গে সেটা রিলেটেড। সৌভাগ্যক্রমে আমি বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আচ্ছা, তারপর অকবরক ভাষাতেও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার আমার সৌভাগ্য হয়েছে। তখন নিশ্চিতভাবে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগতভাবে আমি বলছি দিবেন না, আমি যখন বাংলাতে লিখছিলাম তার চেয়ে দ্রুতভাবে আমি রোমানে লিখতে পারতাম। আচ্ছা, পরে গিয়ে আমি রোমানেই লেখা শুরু করে, এবং রোমানে আমি যতটুকু প্রশ্নের উত্তরটাও করেছি। এটা আমার যেটা আমার সাথে যেটা রিলেটেড, সেই ঘটনাকে আমি আপনার সামনে তুলে ধরছি। এখানে এই রিপোর্টে পরিষ্কার যে গত 2019, 20, 21, 22, 23-এ যেখানে কলেজের স্টুডেন্টের কাছে রোমান স্ক্রিপ্ট না বেঙ্গলি স্ক্রিপ্ট চুজ করার জন্য জেনারেল ডিগ্রি কলেজে সেন্সাস হয় 2021-22-এ। সেই সেন্সাসে 9,147 জনের মধ্যে 9,143 জনই কিন্তু রোমানের পক্ষে কথা বলেছে। এখানে কুমুদ দেববর্মার কোনো ক্ষমতা নেই যে এই লিপি করে দাও, ওই লিপি করে দাও। কিন্তু কথা হচ্ছে ভাষা সম্পূর্ণটাই। কুমুদবাবু, এই যে তথ্যটা আপনি বলেন, এগুলো আমরা আমাদের অন্য টক শোতে আমরা আলোচনা করেছি, এবং দর্শক বন্ধুরা জানেন, যারা দেখছেন এই অনুষ্ঠান হয়তো ওনারা জানেন যে বেশিরভাগই আপনাদের মধ্যে যে ইউনিভার্সিটিতে কলেজে রোমানের পক্ষেই ওনারা রোমানে লিখছেন, গুটি কয়েকজন খুব কম পার্সেন্টেজ বাংলাতে হয়তো লিখছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে 6 বছরে কেন নিয়োগ হয়নি। এখন আমার কাছে প্রশ্ন যে 25 বছরে কেন বামফ্রন্ট 25 বছর ছিল, তার আগে কংগ্রেস টিউজিএস জোট ছিল, তার আগেও বামফ্রন্ট 1979-এর 19 জানুয়ারি ককবরক ভাষাকে সরকারের স্বীকৃতি দেয়। এতগুলো বছর পেরিয়ে গেল, মানে 45 বছর, মানে 9টা সরকার পাল্টে যায়, 5 বছর পর একটা টেনিয়র পাল্টে যায়। এনারা কেন এটা লিপি বিতর্কটাকে জিয়ে রাখলো? তাহলে কি ককবরক ভাষা লিপি বিতর্ক জিয়ে রাখলে কি রাজনীতি হয়? মানে কি মনে হয়? এই জায়গাতে আমারও প্রশ্ন, এবং সুন্দর প্রশ্ন করেছেন। স্বাভাবিকভাবেই 1979-এর পর থেকে এই কথা অবশ্যই আসবে, যদিও সমস্যাটা 1979-এর আগের। যদি বলি তাহলে তো ককবরক ভাষার লেখ্যরূপ থেকে আমরা যদি এটাকে হিসাব করি, 1897 দৌলত আহমেদের কাল থেকে আমাদের ধরতে হবে। তখন লিপি বিতর্ক নিয়ে, লিপি নিয়ে কনসার্ন ছিল না।
হয়তো তখন এই নিয়ে এতটুকু চর্চা হয়নি, তাই ওই সময়ের যারা লেখালেখি করতেন কম বেশি তাদের মাথা ব্যথা নেই, কিংবা তখন ককবরক ভাষাকে দাবিয়ে রাখা হয়েছিল। তাহলে আমার এখানে আরেকটা প্রশ্ন চলে আসে আমাদের স্বাভাবিকভাবে, 1949 ইন্ডিয়ার সাথে মার্জার হয়েছে, কেন 28-29টা বছরের পর এটাও 1979-এ এসে ককবরক ভাষা সরকারি ভাষার মর্যাদা পায়? কেন এটা 1950-তে হলো না? কেন 1960-তে হলো না? হয়তোবা 1960-তে হলে পরে ককবরক ভাষার যে বিকাশের যে কাশ, হয়তোবা আরো 20 বছর এগিয়ে থাকতাম আমরা, এটা তো হতে পারত। তো আপনি যে প্রশ্নটা করলেন 1979-এর পরে, আমি যতটুকু জানি, আমি বিষয়টা একটু আগে বলেও ছিলাম, প্রায় 18টি লিপি, নিজস্ব লিপি তৈরি করা হয়েছিল। এটা অনেকেরই, আমি যতদূর জানি, সেখানে আমাদের প্রখ্যাত লেখক সাহিত্যিক শ্রী অলিন্দ্রলাল ত্রিপুরা, ওনার একটা সেখানে লিপি ছিল। এরকম করে প্রায় 18 জনের লিপি সেখানে আছে এখনো। আচ্ছা, তো আমি জানি না সেই সময় কেন মানে ওই 18টার মধ্যে একটাও গ্রহণযোগ্য হলো না, আমি জানি না এই বিষয়টা। হয়তোবা ইংরেজি এবং রোমান এবং বাংলাতে অনেকটাই প্রচলন হয়ে গেছিল, হয়তোবা ওই 18টা ভাষার পরিবর্তে রোমান এবং বাংলাতেই বৈজ্ঞানিক বিচারে, বিজ্ঞান ভিত্তিক বিচারে সেটার প্রায়োরিটি বেশি ছিল, হয়তোবা তার প্রচারটা বেশি ছিল, ওই কারণে সেটা হয়তোবা অ্যাকসেপ্টেবল হয়নি। কিন্তু কতদিন? 45 বছর। আমি তো বলবো না, 126 বছর বলবো। আচ্ছা, কেন 45 বছর হবে? ওকে, 126 বছরে আমরা করতে পারলাম না, এটা আমাদের, আমরা মনে করি এটা আমাদেরও দায়ী, আমরা নিজেরাও দায়ী। শুধু কেন আমরা প্রশাসনকে দায়ী করব? সেটাই আমার প্রশ্ন ছিল যে বিজ্ঞান ভিত্তিক ভাবে একটা, আমি এটার প্রসঙ্গে আমি বলতে চাইব, মণিপুরি মেইতেই প্রায় 300-350 বছর ধরে তারা বাংলা লিপিতেই কিন্তু মেইতেই ভাষাটা লেখা হতো। ইদানিং কালে আমি যতটুকু জানি 10-12 বছর বা 15 বছর হবে, তারা নিজেদের একটা স্ক্রিপ্ট তারা তৈরি করেছে। ভাষার তো নিজস্ব একটা শৈলী আছে, তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমি যে কুমুদ দেববর্মা, আমার নিজস্ব একটা চারিত্রিক বৈশিষ্ট্য, আমার ব্যক্তিত্ব একটা তো আছে, ককবরক ভাষার কেন বৈশিষ্ট্য থাকবে না? ঠিক, এবং এটাই আমরা বিভিন্ন আলোচনা যেটা শুনেছি যে ককবরক যেহেতু টোনাল ল্যাঙ্গুয়েজ এবং বাংলা এবং দেবনাগরী ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, তো সেখানে বাংলা হরফে ককবরক যখন লেখা হয় তখন উচ্চারণগুলো একদম স্পষ্ট আসে না, এবং রোমান হরফে 100% কারেক্ট না হলেও অলমোস্ট 90%-এর ওপর কারেকশন আসে, বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে। আসবো আপনার কাছে কুমুদবাবু আবার। ডক্টর দেববর্মা, আপনি চিকিৎসকতা করছেন, আপনি এই ক্ষেত্রে এবং আপনি নিজে লেখেন, আপনি একজন লেখক, তো সাহিত্য চর্চার ক্ষেত্রে আপনি যখন লেখেন আপনি কোন হরফটাকে বেছে নেন, এবং লেখার সময় আপনার কি মাথায় আসে যে ধরুন যারা নবীন প্রজন্ম তারা কোন হরফে লিখলে পাঠক হবে, বা যারা প্রবীণ প্রজন্ম তারা কোন হরফে লিখলে, এরকম কোন কনফ্লিক্টে আপনি ভোগেন কি? সমস্যা হয় কি আপনার? সমস্যা ঠিক না, কথা হচ্ছে যে আমি যখন লেখালেখি শুরু করি অবশ্যই বাংলা দিয়ে শুরু করি। তো সেটা বাংলা সাহিত্য চর্চাই হোক বা আমার ককবরকের মাতৃভাষা দিয়ে যেটাই হোক, বাংলা দিয়ে শুরু করি, বাংলা হরফ দিয়ে শুরু করি। তো পরে দেখা গেল রোমান দিয়ে লিখলে পরে সেই সুবিধাটা অনেকটাই পাচ্ছি। আচ্ছা, সেই কারণেই রোমানের লেখাটা এখনো জারি রয়েছে আমার। সেটা গান হোক আর কবিতা যেটাই হোক, আচ্ছা, রোমান দিয়ে লেখা হচ্ছে, সুবিধা হচ্ছে। তা ঠিক। কুমুদবাবু, এই মুহূর্তে আমার কাছে একটা গভর্নমেন্টের একটা চিঠি রয়েছে, এটা 14/8/2023 সালে। চিঠিটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাজ্যোতি সেল থেকে
সাইন করেছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটা দিয়েছিলেন টু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ওয়েস্ট খোয়াই জলাই সব ডিস্ট্রিক্টের। এখানে লেখা আছে রিগার্ডিং, সাবজেক্টটা পড়লেই বোঝা যাবে কিসের ব্যাপারে ছিল এটা। রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস উইথ নাম্বার অফ স্টুডেন্টস হুইচ হ্যাভ বিন অফার্ড to the students of class 10 and 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual English and Bengali question papers in board examination of February 2024 CBSE, এবং বলা হয়েছে 17/8/2023 মধ্যে পজিটিভলি এগুলোর এই লিস্টটা কম্পাইল করে রিপোর্টটা জমা দিই। এখন প্রশ্ন হচ্ছে এই চিঠিটা কি ইঙ্গিত করছে? bilingual English and Bengali question papers in the board examination of February 2024. এই জায়গাটা আমি একটু আপনাকে ক্লিয়ার করব। লিপি নিয়ে ইদানিং কালে সবথেকে সোচ্চার হওয়ার পিছনে বর্তমান সরকারের যে তাদের দৃষ্টিভঙ্গি সেটাও একটা দায়ী। এটা আমার কাছেও আছে। আচ্ছা, আমার কাছেও আছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় যখন আমি দেখি ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারগুলো কিন্তু বাইলিঙ্গুয়াল, বাংলা হরফে এবং রোমান হরফে। আচ্ছা, কিন্তু গত বছর আমরা যখন দেখতে পাই সম্ভবত একটা ক্লাস 12 না মাধ্যমিকের পরীক্ষা, একজন হেডমাস্টার উনি পরবর্তী সময়ে মারাও গেছেন, আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই হলের পরীক্ষার্থীরা কক ব্রক সাবজেক্ট পরীক্ষা দিচ্ছিলেন রোমানে, কিন্তু সম্ভবত কোনো একটা জায়গা থেকে ওই দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার কাছে খবর যায় যে পরীক্ষাটা কক ব্রকের যে পরীক্ষাটা সেটা বাংলাতেই লিখতে হবে। আচ্ছা, আমি যতটুকু জানি হয়তোবা সেটা সরকারিভাবে এই রিপোর্টটা থাকবে না, দেবেও না আমাদের কাছে। এমন বহু স্টুডেন্ট তখন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগে সমস্ত কোয়েশনের আনসার করতে পারেনি। এরকমটাও হয়েছে, আমি যতটুকু শুনেছি। সিবিএসই তে যখন বাংলা কক ব্রক সমস্ত কিছু যুক্ত হয়, আশ্চর্যজনকভাবে 14 তারিখ 8 মাস আগস্টের 14 তারিখে 2023 একটা ওই টুডা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার একটা আমরা নোটিফিকেশন পাই, শুধুমাত্র বাংলা যে বিষয়টা তাকে বাইলিঙ্গুয়াল ইংরেজি এবং বাংলাতে প্রশ্নপত্র করার জন্য একটা তারা নোটিফিকেশন জারি করলো। তাহলে এখানেই তো আমাদের প্রশ্ন, যেটা কক ব্রকের ব্যাপারে কলেজে হচ্ছে আগে থেকেই, ইউনিভার্সিটিতে হচ্ছে, 11-12 কেন হবে না? গভর্নমেন্ট এখনো বলেনি যে বাংলা হরফই কক ব্রকের অপট্যাট হরফ, কিংবা রোমানি কক ব্রকের জন্য নির্ধারিত লিপি। দুটোই খোলা। গভর্নমেন্ট কি এইরকম কোন গেজেট নোটিফিকেশন করেছে? আমি জানি না, যদি থেকে থাকে হয়তোবা এটা আমরা পেলে খুব খুশি হব, কিন্তু যতদূর জানি এরকমটা হয়নি। তাহলে এখানে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে? প্রবলেম ক্রিয়েটেড বাই, আমি তো বলবো ওন টিবিএসই কিংবা সিবিএসই যারা পরিচালনা করছেন। কেন এরকমটা হবে? তাহলে আমরা 2024-এ যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দেবে কক ব্রকে, তাদের হাতে যে প্রশ্নপত্রটা আসবে সেটা আমরা কিসে পাবো, কোন লিপিতে পাবো বলে আমরাও বলতে পারছি না, আমিও বলতে পারছি না। হয়তোবা গভর্নমেন্ট কোন যদি ইনিশিয়েটিভ নেয়, যদি বলে বাইলিঙ্গুয়াল, এখনো পর্যন্ত লিপি যেহেতু নির্ধারণ হয়নি, সেখানে আপনার তো অধিকার নেই যে শুধুমাত্র একটা লিপিতে তার ছাপা। তাহলে যে ছাত্ররা বাংলা লিপিতে পড়াশোনা করছে তারা যদি বাংলাতে পায় তাদের সুবিধা হবে, কিন্তু যারা রোমান হরফে কেউ যদি শিখে থাকে অসুবিধা হবে। আচ্ছা, যদি বাইলিঙ্গুয়াল না হয়ে থাকে, এরকমটা হয়েছে তো হয়েছে। ঠিক। আমরা দর্শক বন্ধুরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, আর খুব বেশি সময় নেই, তবে যেতে যেতে আপনাদের আরো একবার
আমাদের আজকের যে সার্ভে রিপোর্টটা সেটা দেখাতে চাইবো। নিউজ ভ্যানগার্ড মতামত নিচ্ছে যাদের মাতৃভাষা ককবরক, ওনারা কি বলতে চাইছেন এই মুহূর্তে, কি চাইছেন, কোন ভাষা, ককবরক ভাষার জন্য ওনারা কোন লিপিকে চাইছেন। চয়েস অফ স্ক্রিপ্ট ফর ককবরক 84.86, আজ রোমান চাইছেন, বেঙ্গলি 0.20%, দেবনাগরী 0.94% এবং 13.89% কোনো ভিউজ দেননি আজ। ডক্টর দেববর্মা, আপনি সমাধানের কথা বলছিলেন, 8th শিডিউলের প্রবেশের ব্যাপার একটা কথা উঠে আসে যে যদি 8th শিডিউলে প্রবেশ করতে হয় তাহলে ভারতীয় কোনো লিপিকে বেছে নিতে হবে ককবরককে, এবং সেটাই আপনি কি মনে করেন, আপনার কি প্রতিক্রিয়া? এখানে ভারতীয় লিপি রোমান হরফে, যেহেতু ককবরক দিকে সবাই ঝুঁকছে রোমান হরফের দিকে, তো সেখানে 8th শিডিউলে যাওয়ার জন্য কোনো সমস্যা হতে পারে? 8th শিডিউলের ব্যাপারটা আমি যতটুকু জানি এটার সাথে হরফে কোনো সম্পর্ক নেই, আচ্ছা, আমি যতটুকু জানি। সেই জন্য এই কথাটা এতটা বোধহয় ওই দিকটা যাওয়ার প্রয়োজন বলে মনে করি না আমি 8th শিডিউলের ব্যাপারটায়। কিন্তু সমস্যা যেখানে দাঁড়াচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তো আমার এখন এই মুহূর্তে এটা মনে পড়ছে যে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকাজের একটা গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, যে ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তাহলে শিথিল সমাজকে ভাঙো না কেন। তো আমার কথা এখানেই, সেই শিথিল সমাজকে ভাঙার দায়িত্বটা কিন্তু আপনিও নিয়েছেন, আপনার নিউজ ভ্যানগার্ডও নিয়েছেন এখানে, সেই জন্য আশা এখানে। তো আমার কথা হচ্ছে এখানে, আমার কেন জানি না এই মুহূর্তে হঠাৎ মনে পড়লো আমাদের মাননীয় সিএম স্যারের কথা আপনি প্রথমেই বলেছেন, যেটা আজকে অনুষ্ঠান শুরুতেই আমার কেন জানি মনে হচ্ছে যে একসময় স্কুলের স্টুডেন্ট যখন ছিলাম, ক্লাস 7-8-এ, তখন আমাদের কম্পালসারি সাবজেক্ট ছিল সংস্কৃত, আমাদের নিতে হতো তখন। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের ককবরক ভাষাটা যদি আমাদের রাজ্যে কম্পালসারি করে দেওয়া হতো, তাহলে বোধহয় এই সমস্যাটা অনেকটা সমাধান করার চেষ্টা করা হতো। কারণ ককবরক যদি সবাই পড়তো তাহলে ভাষাটা আরো ডেভেলপ করতো। আপনি ককবরক বুঝতেন, আমি যদি এখানে আমাদের সাথে ওর সাথে যদি ককবরক বলতে থাকে, আপনি কিছু বুঝতেন না। এখন আপনি যদি এটা পড়াশোনার সুযোগ পান, রাজ্যে সবাই যদি সুযোগ পায়, তাহলে হয়তো আরো উন্নত হতো। বা আমি যদি বলেই যে আমাদের ত্রিপুরী বা ককবরকবাসীদের তুলনায় বাংলাভাষীরা যারা আছেন ওনারা অনেক উন্নত এই ব্যাপারটাতে, তো ওনারা যদি আমার ককবরক শিখেন, জানেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার ককবরক আরো ডেভেলপ করবে। একদম হারাবার কিছু ছিল না, পাওনা হয়তো ছিল অনেকটাই। হ্যাঁ, কুমুদবাবু, একদম শেষ, খুব বেশি সময় নেই, 1-2 মিনিট সময় হাতে আছে। কিভাবে সমাধান দেখছেন, শেষ কোথায় দেখছেন, কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে হচ্ছে আপনার? না, সব জিনিসের একটা সমাধান একদিন না একদিন হবে, এটা আমি আশাবাদী। শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে 2 মিনিট নিচ্ছি। হালাম ল্যাঙ্গুয়েজের যে টেক্সট বইগুলো আপনি যদি দেখেন, প্রায় রাজ্যের 91টা স্কুলে হালাম ল্যাঙ্গুয়েজ পড়ানো হচ্ছে। হালাম ল্যাঙ্গুয়েজের যে ভাষার যে টেক্সট বইগুলা সবটাই রোমানতে লেখা। আচ্ছা, গারু ভাষা যেটা, তার সাবজেক্ট যে টেক্সট বইগুলা সেটাও কিন্তু সবটাই রোমানতে লেখা। এখানে কোনো বায়োলিঙ্গুয়াল ম্যাটার নেই, রোমান এবং বেঙ্গলি। হ্যাঁ, আমি এটার জন্য আমি আপনাকে বলছি। বাংলা হয়তো বা আপনি অপশন করলেন, কিংবা রোমান, যে কোনো একটা, তাহলে কিন্তু সেখানে দ্বন্দ্ব আর থাকবে না। কিন্তু আমার একটা বিষয় খুব মনে হয়, নিজেও যেহেতু আমি সাহিত্য নিয়ে পড়েছি, ভাষা নিয়ে পড়েছি, আমি বলার চেষ্টা করছি একটু আগেও, ভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমি স্ক্রিপ্ট দেখলেই বুঝে নেব কিন্তু এটা মান্দারিন ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট দেখলেই বুঝে নেব যে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ
হুম, এটা সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। হুম, এখন মণিপুরে সুদীর্ঘকাল ধরে বাংলা ভাষাতেই কিন্তু তার লেখা হতো, হুম, আপনি সমস্ত বললেন কিছু। কিছুদিন হয়েছে হ্যাঁ, তার নিজস্ব লিপি তৈরি তারা করেছেন। নিজস্ব লিপি তৈরি করে তারা এখন নিজেদের মতন করে তারা এগিয়ে চলেছে। হুম, আমি এই আশাই থাকবো একদিন, হ্যাঁ, বরক ভাষার স্থায়িত্বের জন্য তার দ্বিধা দ্বন্দ্বকে দূরে রেখে তার বিকাশের জন্য হুম, নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজকে আপনাকে সেটা এখন নিতেই হবে। হুম। সেটা প্রথমেই বললাম আচ্ছা, যে ভাষাটা নিজেরাই চোষ করবে, হুম, যে যারা বরক ভাষায় কথা বলছেন তারা নিজেরা চোষ করবে, এখানে কেউ চাপিয়ে দেবে না। চাপিয়ে দেওয়ার মানেটা হলো গিয়ে আপনি সেটা আবার কিন্তু ভাষা আগ্রাসনে চলে যাওয়া, হুম, লিঙ্গুইস্ট ইম্পেরিয়ালিজমে চলে যাওয়া। আমার তো মনে হয় এরকমটা হচ্ছে, কিন্তু হবে না। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা করতে পারছি না। হয়তোবা ওটার পরে ডিসিশন নেওয়ার পর একদিন আমরাও আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের মতন হব, যে আমাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট আছে। হুম। আমি আচ্ছা, এই আশাবাদী আছি। ওকে, আপনি আশায় আছেন এই মুহূর্তে যাই হোক ককবরক ভাষার লিপি কিন্তু কোনো একটা দিন ককবরক ভাষা তার নিজের লিপি খুঁজে পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি দুজনকে। দুটো কথা বলতে পারি কি লাস্টের দিকে? একদম সময় ফুরিয়ে গেছে, খুব আমি তাড়াতাড়ি। হ্যাঁ, just- বলুন। যে গানের কথাই বলবো এখানে যে বলো কি তোমার ক্ষতি হুম, জীবনের অথয় নদী হুম, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। হুম, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ককবরক ভাষাটা বা হরফটা যদি স্বর্ণলতা হয়, হুম, স্বর্ণলতা কাকে জড়িয়ে ধরবে হুম। সেটা স্বর্ণলতারই অধিকার, আচ্ছা, তার নিজের। সেটাই সেই কারণে বলছি ঠিক। ককবরক মনে হচ্ছে রোমানকে দিয়েই তার ব্যাপ্তি ব্যাপ্তি পাবে। হবে। ওকে, ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ককবরক ভাষা যারা বলেন, ককবরক ভাষা যারা লেখেন, যাদের মাতৃভাষা ককবরক, ওনারাই চয়ন করবে কোন হরফে ককবরক লেখা হবে, কারণ ওনারাই লিখবেন, অন্য কেউ সেটা লিখে দেবেন না। সেটাই ডক্টর অলোক বলতে চাইলেন। এবং যে দুটো গান বলেছেন ভূপেন হাজারিকার দুটো গান, বিস্তীর্ণ দুপারে এবং মানুষের জন্য, এই দুটো গানের পংক্তিগুলো আপনি তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, আমরা ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে যে সিরিজ অনুষ্ঠান আপনাদের দেখাচ্ছি, বারবার বলছি যে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের জানাবেন, কারণ আমাদের এই অনুষ্ঠান করার পথে আপনাদের মতামতগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা জিনিস বুঝতে হবে, ককবরক ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে, তাহলে সরকারি স্বীকৃতি পেলে সরকারিভাবে কতটুকু ককবরক ভাষা ব্যবহার হচ্ছে। আমরা যারা ককবরক জানি না, আমরা যারা এই রাজ্যের এই মাটির মানুষ, আমরা কেন ককবরক বুঝে উঠতে পারলাম না এতদিন, সেটাও একটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে ককবরক ভাষা যারা পড়াশোনা করছে আজও, যারা ৪৫ বছর আগেও করেছে, ৬০-৭০ বছর আগেও করেছে, তারা কেন যে কোনো একটা নির্দিষ্ট হরফে বা নির্দিষ্ট লিপিতে ককবরক ভাষা শিখতে পারলো না? কখনো বাংলা তো কখনো রোমান। কেন এমনটা হলো? কেন আজও ককবরক ভাষার জন্য একটি লিপিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হলো না এবং নির্ধারণ করা হলো না যে এটাই হবে ককবরক ভাষার লিপি? এটাই আমাদের প্রশ্ন, এবং সেই প্রশ্নে আমরা আরও তুলব এবং অবশ্যই আরও আমরা খোঁজ নেব এবং মতামত অবশ্যই আপনাদের কাছ থেকে জানবো। আপনারা আপনাদের মতামত আজকের অনুষ্ঠানের ইউটিউব পেজে গিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সঙ্গে থাকুন রাজ্যের, দেশের এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরের বিভিন্ন খবর, আপডেট এবং টক শো দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।